নদী স্কুল আসবে বলে বাইরে দাঁড়িয়ে আছি, 1 কাপ চা হাতে নিয়ে। রথ দেখা হচ্ছে আর কলা বেচাও হচ্ছে। এই তুই সকালবেলা মালবেরি গাছের তলায় কি করতে গেছিলিস? আমরা আজকে লক্ষ্য করলাম এই জাম গাছের উপরে জবা গাছ উঠে গেছে, মানে কি বড় হয়েছে। এটা রুনাদিদের জবা গাছেই দেখুন, ওপরে ফুল হয়ে রয়েছে জাম গাছের ওপরে। হঠাৎ করে আকাশটা কিরকম মেঘলা মেঘলা করছে। এক সময় না কাজের প্রতি একদম ইন্টারেস্ট থাকে না, মনে হয় কিছুই করবো না, আজ করবো না, কাল করবো না, পরশু করবো, এরকম সমস্ত কাজে ডিলে করি। বাট এই যোগা করার পর না নিজেকে মানে পুশ করার একটা শক্তি পাই। সত্যি কথা বলতে বেশ কিছুদিন মাঝখানে আপনাদের বলছিলাম আমি যোগা করা ছেড়ে দিয়েছি, সেই জন্যই কিনা জানি না এত ডিপ্রেস লাগছিল। আবার কিছুদিন হলো আমি যোগা স্টার্ট করেছি, তো এখন আস্তে আস্তে নিজেকে রিভাইভ করছি। মানে পেন্ডিং কাজগুলোকে দিনের পর দিন ফেলে রাখছি না, মানে ট্রাই করছি আজকে বা কালকের মধ্যে বা 1-2 দিনের মধ্যেই ফিনিশ করার। একটা জিনিস দেখবেন, কারোর বাড়িতে এরকমও থাকে, আমি কাউকে জাজ করছি না, মেবি তাদের প্রচুর কাজ থাকবে বা প্রচুর অন্য কোনো প্রবলেম থাকবে যার জন্য ওরা করে উঠতে পারে না সময়ের অভাবে। বাট কিছু কিছু মানুষের না অলসতা কাজ করে, মানে এই জামা কাপড়গুলো পরে আছে এখন থাক, পরে করব বলে দেখবেন সারাদিন সারা রাত একই জায়গায় জামা কাপড় পরে থাকে। এটা কিন্তু পুরোপুরি একটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন থেকেই, মানে প্রথম স্টেজ এটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের বলবো। কোনো কাজ পড়ে আছে তো পড়েই আছে, সেটাকে হাত না দেওয়া, দীর্ঘদিন ধরে একই কাজ পড়ে থাকার, কাজ করতে না ইচ্ছা করার, এটাকে একটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের ফার্স্ট স্টেজ বলতে পারেন। এরমভাবেই। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি জানেন তো, যে এই শরীরের যে কোনো রোগকে একদম পার্মানেন্টলি কিওর করতে গেলে এই লাইফস্টাইল বা যোগা ছাড়ার কোনো উপায় নেই। ওষুধ খেয়ে কতদিন চালাবেন? আমার মনে হয় প্রত্যেকটা ওষুধেরই ডেফিনেটলি কোনো না কোনো সাইড এফেক্ট থাকবেই থাকবে। হ্যাঁ, যদি কোনো মেজর প্রবলেম থাকে, ধরুন আমরা প্রচুর জ্বরে ভুগছি, তখন তো অ্যান্টিবায়োটিক্স নিতেই হবে। ইনফেকশনস থাকলে তখন কি আর যোগা করে ঠিক করা যাবে? অন্যান্য ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল এন্ড যোগা ফাটাফাটি কাজ করে। যা সবজি ফ্রিজেতে ছিল সব প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে প্রেসারের মধ্যে বসিয়ে সব সবজিগুলো সেদ্ধ করেছি। আর এই এঁচড় এখানে সেদ্ধ হয়ে গেছে, আজকে সোমবারে আর কি এঁচড়ের তরকারি হবে। প্রেসারে সবজি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে না এঁচড়ের কয়েকটা জিনিস আমি এগিয়ে রাখবো। এঁচড়ের মশলা এখনো করা হয়নি, পরে করছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু, এগুলো ছাড়াবো, কিছু আলু এঁচড়েও যাবো আর কিছু আলু যাবে হচ্ছে আমার ওই সবজি সেদ্ধের মধ্যে। এঁচড়ের তরকারি মানেই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে গ্যারি করে মাংসের মতো করা, বা এঁচড় চিংড়ি, তাই না? কিন্তু আমার মা কিন্তু পুরোপুরি ঘি গরম মশলা দিয়ে নিরামিষ এঁচড় তৈরি করে, যেটাও খেতে বেশ ভালো লাগে। না আজকে আমি নিরামিষ করছি না, কারণ আমাদের এখানে কেউ খাবে না, আমিষই করছি, বাট একটু কম মশলা দিয়ে করছি। প্রত্যেকবারই ওই গ্যারে মশলা, গ্যারে তেল, কাশ্মীরি লঙ্কা, লাল আভা পুরো এঁচড়টাকে না লালে লালাময়ী করে দেয়। তো আজকে আমি সেরকম কিছু করছি না, আজকে খুবই সিম্পল করব, একদম ওই সাদা ফ্যাটে যে ঝোলটা হয় পাতলা ওই টাইপেরই করব। কিন্তু হ্যাঁ, মশলা পরিমাণ মতো দেবো ঠিক আছে, বাট লাল লঙ্কা সেরকম দেবো না, তার বদলে আমি দেবো কাঁচা লঙ্কা। আজকে ঝাল কম, মশলা কম। আর তার আগে না সকালে ব্রেকফাস্টে ভাবছি একটু পাওভাজি করব। এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি পাওভাজির, যেটা খেতে খুব ভালো হয়, কিন্তু কম বাটার ইউজ করে, কম মশলাপাতি পরিমাণ ইউজ করি। সকালবেলায় না ওরকম অত ভাজাভুজি খেতে ইচ্ছা করে না, আর আমার কাছে বাঁধাকপি মটর ফটর কিছুই ছিল না। তো যে কটা সবজি ছিল, ওই গাজর, টমেটো, এমনকি ব্রকলি সমস্ত সেদ্ধ করে স্ম্যাশ করে দিয়েছি। আর এইদিকে অল্প একটু নুন, একটু গোটা জিরে ফোড়ন, আর হ্যাঁ একটু ভাজা মশলা দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে পাওভাজি মশলাও ইউজ করিনি। লাস্টে একটু বাটার দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর লেবুর রস। খেতে এত ভালো হয়েছিল না, এটা রুটির সাথেও ভালো লাগবে। এই ধরনের জিনিস যদি আপনারা খেতেন, মানে পাওভাজি যে ভাজিটা, এটা যদি আপনারা রুটির সাথে সার্ভ করেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমি এখন অল্প একটু নদীর জন্য তুলে রেখে দেবো। নদীতে স্কুলে গেছে, স্কুলে আমি ওকে দিই না কেন বলুন তো, ও এখনো পর্যন্ত ঠিক করে না লাগিয়ে খেতে পারে না। তরকারি বা ঝোল টিফিন বক্সে মানে ওইটুকু জায়গার মধ্যে দিলে, আর একই বেঞ্চের মধ্যে 2-3 জন বসে খাচ্ছে, জায়গাও পায় না, সেই জন্য না জামায়, কাপড়ে, স্কুলের ব্যাগে এটা সেটাই লাগিয়ে নিয়ে আসে। বাড়িতে যেরকম পরিষ্কারভাবে বেশি জায়গার মধ্যে বসে ও খেতে পারে, স্কুলে সেইভাবে খেতে পারে না। তাই ওকে স্কুলে আমি ড্রাই টিফিন দেওয়ার চেষ্টা করি, যেটা এদিক ওদিক বা তো মেসি হবে না আর কি। দেখুন কালারটাও বেশ ভালো চলে এসেছে। আর ব্রকলি দিয়ে যে এত সুন্দর পাওভাজি হবে, বিশ্বাস করুন আমি বুঝতেই পারিনি। তো এটা খেয়ে দাদাভাই আবার বলেছে যে মানে কালকে রুটির সাথে এটা করতে। তো রুটি হবে কিনা জানি না, হয়তো পাউরুটিই খাবে, বাকিরা সবাই রুটি দিয়ে খাবে।
আমার শ্বশুরমশাই অনেক মানে খাবার একটু বেশি প্রবলেম আছে, তো উনি এটা খাবে না, ওনার জন্য আলাদা তরকারি করতে হবে, বাকি সবার জন্য হয়তো এটা করবো। তো এখানে দেখুন রেডি হয়ে গেছে, একটা বাটিতে নদীর জন্য অল্প তুলে রেখে দিয়েছি, আর এখানে বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে পাও ভাজির যে পাওগুলো আগের দিন আমি বাইরে বেরিয়েছিলাম কিনে নিয়ে এসেছিলাম, এর মধ্যে 2টো পাও রেখে দিচ্ছি, বাকি 4টে পাও হাফ হাফ করে কেটে সবাইকে দেবো 2 করে। দাদাভাই সকালে জলখাবারটা একটু হেভি করে আর কি, কিন্তু আজকে নাকি বলছে পেট ভার কিছুই খাবো না, তো দেখি এটা দিয়ে 2 পিস যদি খায় তো খাবে। আর মিস্টার মুখার্জিও সকালবেলা কোনোদিনই কিছু খায় না, তো এটাও দেখি দিয়ে খায় তো খাবে, মা হয়তো পছন্দ করবে আর আমি হয়তো 2 পিস খাবো। আর সুলতাদি সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট করেই আসে, এখানে মানে ওই স্পেশাল কিছু হলে খায় যেটা সুলতাদির মনে ভালো লাগে, আর না হলে খায় না। মানে ধরুন মিষ্টি টিষ্টি বা একটু চাউমিন করলাম তাহলে হয়তো খাবে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পাওগুলো বাটারে হালকা করে সেঁকে নিয়েছি, এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করব সবাইকে। দেখতে এত সুন্দর হয়েছে না কি বলবো, শুধু দেখতে বললে ভুল হবে, খেতেও বেশ ভালো হয়েছে। না না, দোকানের মতো একদমই না, ওরা অনেকটা করে বাটার ইউজ করে, অনেক পাওভাজি মশলা টশলা ইউজ করে। তবে হ্যাঁ, যদি বাড়িতে সিম্পলের মধ্যে করে খেতে চান এটা কিন্তু বেশ ভালো লাগবে। সবসময় দোকানের মতো খাওয়াও জরুরি নয়, তাই না? কি বলছো? ফোনটা রেখে দিয়েছে, এখন জোরে বলো। কিসের তরকারি মানে? এটা একটা সব সবজির তরকারি মেশানো। এরকমই করবে তো বেশ ভালো হচ্ছে, দারুণ লাগছে, এটা শরীরের জন্য কত ভালো। সেদ্ধ আর কি নেবে? এটা তেল দেওয়া হয়নি, শুধু বাটার দিয়ে করেছি। হ্যাঁ, বাটার একটু ভালো হয়েছে তরকারিটা। আমি আজকে বাঁধাকপি নিয়ে আসবো, এগুলো নিয়ে আসবো। এটা বাঁধাকপি, ধনেপাতা, বিনস এগুলো করলে আর ভালো লাগবে। বাঁধাকপিটা মেন এটার মধ্যে। বাঁধাকপি দারুণ। ওরা কারোর কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ, তুমি খুব ভালো, খুব সুন্দর। মা, তোমার কি আমাকে খুব সরো দেখি, সরো। তুমি অপূর্ব বউ, তোমার মতন বউ পাওয়া যায় না। আমি বলছি তোমার কি কিছু বলার আছে? আর কি চিনি আনতে হবে? আমি এই যে কানে গুঁজছি, আমি আর কারোর কথা শুনতে পাবো না, আর চেঁচালে হবে না, ঠিক আছে? কারণ আমি রান্নায় মোটিভেশন পাই না। দেখুন, এটা হচ্ছে আমার রান্নার মোটিভেশন। আমি কানে হেডফোন গুঁজে আর ডান্স করতে করতে, যখন ডান্সের মতো গান চলবে অবশ্যই, যদি দুঃখ মরা মতো গান চলে, অরিজিৎ সিংয়ের গান চলে, তখন তো আর ডান্স করা যায় না, তখন মন থেকে ফিল করি ওই গানটাকে। তো এখানে আমি এঁচোড়টা চটপট করে রান্না করছি, কারণ আমার আজকে না এডিটিংয়ের কাজ একদম কমপ্লিট হয়নি। রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হাফ এডিটিং করে, আর আজকে ব্লগটা একটু ওরই মধ্যে বড়ও আছে, তাই টুকটাক এডিটিংয়ের পার্টটাও আবার দেখতে হবে আর কি। ছোটোখাটো ব্লগ, নর্মাল ব্লগ থাকলে মিউজিক যেখানে অ্যাড করতে হয় না, সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট যেখানে ভয়েস ওভার দিতে হয় বা যেখানে মিউজিক অ্যাড করতে হয় সেখানে কিন্তু একটু টাইম লাগে। আজকে এঁচোড়টা তো চিংড়ি মাছ ছাড়াই হলো, দাদাভাই বলেছে আরেকদিন চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা করবে, তো বেশ ভালো হয়েছিল। তো এরপরে মিস্টার মুখার্জি চিংড়ি মাছ মাঝারি সাইজের আনতে বলবো। এর আগের বারে খুব ছোটো ছোটো চিংড়ি এনেছিল, মুখে লাগছিল, খোসাগুলো ছাড়ানো যাচ্ছিল না, তো মাঝারি সাইজের চিংড়ি আনলে খোসা ছাড়িয়ে ওই চিংড়ি, এঁচোড় চিংড়ি একদিন করবো। আর সময়ের জিনিস না, সময় থাকতে খেতে হয়, মানে আর কিছুদিন পরে এঁচোড়ে বড় বড় বীজ হয়ে যাবে, কাঁঠাল হয়ে যাবে, সে তো খাওয়া যাবে না। তাই এখনই এইটা সময় এঁচোড় বেশি করে করে খাওয়া, কচি ডাঁটা বেশি করে করে খাওয়া, যদি এখানে কচি ডাঁটা পাওয়া যায় না। আর এঁচোড়টার মধ্যে আজকে দেখুন অল্প করে আমি টক দই দিলাম, টক দইয়ের মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, ভালো লাগে, খারাপ লাগে না। প্রথমে ভেবেছিলাম কাজু বাদাম বাটা দিয়ে করবো, তারপরে দেখলাম হাতে টাইম কুলোলো না, যেহেতু সবাই খেয়ে তাড়াতাড়ি করে অফিস বেরোবে না, তাই পরিপাটির রান্না সকালবেলা সেরকমভাবে হয় না, রাতের দিকে আমি নিজের মনের মতো করি, ওর অফিস থেকে ফিরে এসে খাই, সেটা আলাদা ব্যাপার। আগে এঁচোড়গুলো আমি তেলে একটু ভেজে নিতাম আলুর সাথে, বাট আজকে না এঁচোড় আলু কোনো কিছুই ভাজছি না, ওই টাইমের জন্য। এঁচোড় ভাজতেও টাইম লাগে, সব এঁচোড় যদি একসাথে ভাজতে দিই ওই দাঁড়িগুলো খুলে খুলে পড়ে যায় ছাগল দাঁড়ির মতো, তো সেই জন্য কম করে করে 5টা-10টা করে এঁচোড় ভাজতে হয়, বেশ টাইম নেয়। তো আজকে সব শুদ্ধ একবারে মশলার সাথে কষিয়ে জল ঢেলে বসিয়ে দেবো। একদিকে গরম জল দিতে বসিয়েছি, গরম জলের মধ্যে নুন চিনি সমস্ত পরিমাণ মতো দিয়েছি, তো গরম জলটা ঢেলে দেবো। গরম জল দিলে খাবারের টেস্ট অনেক অনেক ভালো আসে। আরামবাগেও না একটা এঁচোড়ের গাছ ছিল, ছোটোবেলা থেকে দেখে এসেছি, 2টো এঁচোড়ের গাছ, একটাতে কাঁঠাল হতো একটাতে এঁচোড় হতো, একটা কাঁঠাল ভালো একটা এঁচোড় ভালো, তো সেই গাছটা পোকা লাগার কারণে কেটে দিয়েছি, কিন্তু সেইটার এত সুন্দর টেস্ট, বাজারেও এখনও পর্যন্ত অত ভালো এঁচোড় কোথাও পাইনি। বিয়ের পরেও বেশ কয়েকবার বাবা আমরা যখন কলকাতায় থাকতাম ঢাকুরিয়াতে, তখন বাবা এসে যখনই এঁচোড় হতো 1-2টো করে এঁচোড় দিয়ে দিত। আমার শ্বশুরবাড়ির সবাইও খেয়েছিল, খাওয়ার পরে তারা বলেছিল যে সত্যি এত সুন্দর এঁচোড় বাজারে পাওয়া যায় না। কিন্তু ওই ভালো জিনিস বেশি দিন তো কপালে সয় না, না, তাই কবে ওই পোকা ফোকা লেগে এঁচোড়ের গাছগালা নষ্ট হয়ে তারপর থেকে আর এঁচোড় খাওয়া হয় না, বাজারই সম্বল। এঁচোড়ের তরকারি করেছি, বাট এঁচোড়ের তরকারিটা দিয়ে বিশাল ওই লঙ্কা গুঁড়ো দিইনি, প্রত্যেকবারে দিই লাল করে দিই। এবারে আমি মশলা কষে নর্মালি করেছি, কিন্তু ইয়েটা কম দিয়েছি, লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই ভদ্রমহিলা এসে গেছে স্কুল থেকে। আজকে খেয়ে দিয়ে 2 ভাই একসাথে বাইকে করে যাচ্ছে, মানে একই জায়গায় হয়তো কাজ আছে সেই জন্য।
খেয়ে না, বাকিটা একটু বাকি আছে, একটু খেয়ে নে, একটু বাকি আছে, খেয়ে নে। আয় নদী, নিচে। ওই বলে না ছাড়ানোর অভাবে ফল খাওয়া হয় না, ঠিক সেরকম হচ্ছে আমার অবস্থা। এত বুড়ি হয়ে গেছি, তা সত্ত্বেও না ফল ছাড়িয়ে খেতে ইচ্ছা করে না। আর মেয়েকে দেবো সেই কবে থেকে ভাবছি এই বেদানাগুলো ছাড়বো। বেদানা তো অনেকদিন পর্যন্ত ভালো থাকে, তবুও ঠিক আছে, কিন্তু ওই একটা সাইড এরকম একটু কালো কালো হয়ে গেছে। তো বেশি দিনের না, 2 দিন আগেই কিনে নিয়ে এলাম ফলগুলো বাজার থেকে। তো এখন ভাবছি এই ফলগুলো ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিলে আমার মেয়ে খাবে আমার মতোই আর কি, আমাকেও মা ছাড়িয়ে দিলে আমি খাই এখনো পর্যন্ত। মা তো ঠাকুরকে এত ফল দেয়, আপনারা দেখেছেন হয়তো প্রসাদে, তো সেই ফলগুলো আমি আরামসে খেয়ে নেবো। বাট ফ্রিজে পড়ে থাকা ফল কেটে কেউ খাবে না, এই হচ্ছে আলসামির, মানে কুঁড়ের গাছ যাকে বলে সেরকম। তো আজকে আমি বাধ্য হয়ে মায়ের স্টেপ ফলো করছি, এই বেদানাগুলো সব ছাড়িয়ে রাখছি। এই ছাড়িয়ে রাখার সাথে মোটামুটি 15 মিনিটের মধ্যে সমস্ত বেদানা শেষ হয়ে গেছে। আমি নদী একটু করে খেতে। আর দুপুরবেলায় এই সময়টা ফল খাওয়ার সময়, সকাল থেকে আর সময় হয় না ছাড়ানোর। আরেকদিন ফ্রুট কাস্টার্ড করতে হবে, এত ভালো লাগে খেতে। পাউটা রেখে দিয়েছিলাম আর ভাজিটা একটু রেখে দিয়েছিলাম, ওকে এখন গরম করে দিলাম, ও খেয়ে নিয়েছে। এখন যাচ্ছি হচ্ছে রুকসানার কাছে ওকে পড়তে দিতে, আর এসে ভাবছি একটু কর্ন পাকোড়া করবো। গরম কর্নগুলো সে এনেছিলাম, ডিপ ফ্রিজে ছাড়িয়ে তো রেখে দিয়েছিলাম। আজকে মোমো তো হলো না, আর এখন মুখের যে অবস্থা দেখেছেন, কত বড় পিম্পল বেরোচ্ছে, এগুলো ভীষণ ব্যথা। আমি আমার জন্য একটু কর্ন চাট বানিয়ে নেবো, মানে পেঁয়াজ গোলমরিচ দিয়ে, আর বাকি সবার জন্য একটু কর্ন পাকোড়া বানিয়ে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। আজকে ভ্যাকসিন পড়েছে, ওই জন্য একটু বেশি পাগলামি শুরু করেছে। এবার মোবাইলটাকে চাটতে লাইটটাকে দেখছে, কি ব্যাপারটা কি এটা? আচ্ছা, ফিরেই আমি কর্ন পাকোড়ার জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি। শুধু কর্নফ্লোরের সাথে এটা মিক্স করেই আমি ভাজতে বসাবো। আমার কর্ন পাকোড়া কিন্তু প্রচণ্ড ফেভারিট একটা ডিশের মধ্যে পড়ে, যদিও আমি খাবো না। আমার জন্য আলাদা করে কর্ন তুলে রেখেছি, এটা চাট করে নেবো। কিছুই না, জাস্ট হালকা করে বয়েল করে এতে সবজিগুলো কাটা ছিল, ওর মধ্যে মিশিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস। এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি, কি দিয়েছি এখন মনে পড়ছে না, ভুলে গেছি। কি সুন্দর দেখতে লাগছে না, পুরো ফুলের পাপড়ির মতো। নদী ঘুমিয়ে পড়েছে, এখন বাজছে রাত্রি 11টা। নদীর কর্ন পাকোড়া এত ভালো লেগেছে, ও ভাত দিয়েও কর্ন পাকোড়া খেয়েছে। আমি বললাম যে তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে স্কুল আছে। তো আপনাদের একটা জিনিস দেখাই, তারপরে ঘুমোবো। এই দুটো শাড়ি আমি বের করে রেখেছি, এই দুটো শাড়ি খুব ভালো, বাট আমি না এই ধরনের শাড়ি খুব একটা পরি না। আমাকে দেখে থাকবেন আমি হ্যান্ডলুম, তারপরে একটু কটনের শাড়ি বেশি পরি। তো এই সিল্কের বা এই হরে কাইন্ড অফ, মানে খুলে গা থেকে গড়িয়ে পড়ে যায় এরকম শাড়ি আমি পরি না। দুটো শাড়ি এত সুন্দর দেখতে, তো ভাবলাম যে এগুলো শাড়ি হিসেবে পরে থাকে কেন, এই দুটোকে দিয়ে আমি সালোয়ার বানিয়ে নেবো। তো কালকে হোপফুলি নদী যখন স্কুলে যাবে বা তারপরে গিয়ে একটা সময় আমি টোটোতে করে গিয়ে এই দুটো দর্জির কাছে দিয়ে আসবো। আর কীরকম কী সালোয়ার বানাবো, ডিজাইন সেগুলো ওখানে ডিসাইড করবো। ভালো হবে না দেখতে, দুটো ডিফারেন্ট ডিজাইনের করবো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। পাটিয়ালা টাইপের করাবো, শর্ট আর পাটিয়ালা ঘের প্যান্ট, আর একটা এমনি নর্মাল লং